নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন লেখক শঙ্করসেন রায়ের লেখা একটি উপন্যাস ছোটনাগপুরের জঙ্গলে। আজকের পঞ্চম এবং শেষ পর্ব। খচ্চরের পিঠে আমার অন্য সব জিনিসপত্রের সঙ্গে ছোট একটা শোলদারি তাঁবু ছিল। তাঁবুটা নামিয়ে খাটাবার কথা ভাবছি, এমন সময় ছোট একটা কুঁড়ে ঘর চোখে পড়ল। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি তার কাছে একটা পাথরের ঢিবির সামনে দাঁড়িয়ে আছে কুঁড়ে ঘরটি। জনমানব শূন্য উদুতা পাহাড়ের মাথায় এই কুঁড়ে ঘরটি সত্যি বিস্ময়কর। স্থানীয় আদিবাসীরা ভুলেও যার ধারে কাছে আসতে চায় না, তার উপর এই ঘরটি তৈরি করার দুঃসাহস কার হলো ভেবে পেলাম না। আমার 5 সেলের টর্চটি জেলে কুঁড়ে ঘরটির দিকে এগিয়ে যেতে যেতে পাথরের ঢিবিটা আমার দৃষ্টি আকর্ষণ করল। তার গায়ে পুরু সিঁদুরের প্রলেপ ও সামনে হারিকাট দেখে বুঝতে পারি যে এটা একটা দেবস্থান। দেবস্থানের পূজারীর জন্যই হয়তো তৈরি করা হয়েছিল এই কুঁড়ে ঘরটি। এই পাহাড়ে কেউ না এলেও পূজারী হয়তো বিশেষ বিশেষ লগ্নে আসে এখানে এবং এই কুঁড়ে ঘরে থেকে পূজার কাজ সমাধা করে। পূজারী এখন নেই এখানে, কুঁড়ে ঘরটি শূন্য, কিন্তু তার ভেতরটা এমনই ঝকঝকে তকতকে যে দেখে মনে হচ্ছে যেন সদ্য সে চলে গিয়েছে এখান থেকে। সে যাই হোক, কুঁড়ে ঘরটির মধ্যে থাকার লোভ সামলাতে পারি না আমি। খচ্চরটিকে ওখানে টেনে নিয়ে এসে জিনিসপত্র নামিয়ে ঘরের মধ্যে সাজিয়ে ফেলি। ইতিপূর্বে অন্ধকার ঘনিয়ে উঠবার সঙ্গে সঙ্গেই লণ্ঠন জ্বালিয়ে নিয়ে খচ্চরটির পিঠের সঙ্গে ঝুলিয়ে নিয়েছিলাম। লণ্ঠনটি এখন নামিয়ে ফেলে ঘরের মধ্যে এনে রাখি। লণ্ঠনের অনুজ্জ্বল অস্ফুট আলোয় ঘরটাকে খুবই পুরানো বলে মনে হলো আমার। ভ্যালেন্টাইন বল এখানে এলেও বোধ হয় এই ঘরের হদিশ পাননি। দেবস্থানটিও তার দৃষ্টি এড়িয়ে গেছে, কিংবা এমনও হতে পারে যে দেখেও তাদের বিষয়ে কিছু লেখেননি বল সাহেব। আমার ভাঁজ করা ক্যাম্পখাটটি খুলে তার উপর পেতে ফেলি আমার বিছানা। তারপর খাবার ব্যবস্থা করি। প্রায় সপ্তাহখানেকের খাবার আমার সঙ্গে নিয়ে এসেছিলাম, অধিকাংশই টিনে পোড়া খাদ্যদ্রব্য এবং পাউরুটি। একটি টিন কেটে মাংস বের করে কেরোসিনের স্টোভে গরম করে নিই, তারপর শুরু করি খেতে। খাওয়া প্রায় অর্ধেক এগিয়েছে, এমন সময় ঘটল একটি বিচিত্র ঘটনা। ঘরের দরজা ঠেলে ভেতরে এসে ঢুকল একজোড়া বড় আকারের সম্বর হরিণ। আমার উপস্থিতিকে সম্পূর্ণ উপেক্ষা করে তারা পরস্পরের গা ঘষতে থাকে। প্রাচীন কাব্যনাটকে বিস্তর উল্লেখ থাকলেও হরিণের উদ্দাম প্রেমলীলা এর আগে কখনো দেখিনি। প্রাথমিক সোহাগ আদর ক্রমশ যৌন মিলনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকে। যৌন সঙ্গমে লীন যুগল সত্তা যেন তাদের পশুদের সীমা পেরিয়ে যায়। যুগল মিলনের এই ছবির মধ্যে পাশবিকতা নয়, যেন সৃষ্টির শাশ্বত লীলা উৎসারিত হয়ে ওঠে। কামমোহিত দুটি দেহ যেন অন্তহীন আনন্দের আধার, চেয়ে থাকি মুগ্ধ বিস্ময়ে। অনেকক্ষণ ধরে চলে ওদের মিলন পর্ব। এমন দীর্ঘায়িত রতিক্রিয়া মানুষের ক্ষমতার বাইরে। মিলনে আত্মহারা ওই সম্বরীর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো, মানুষ যত সভ্য হচ্ছে ততই বিচ্ছিন্ন হচ্ছে জীবনের আনন্দযোগ্য থেকে। বেঁচে থাকে তারা বেঁচে থাকার আনন্দ থেকে বঞ্চিত হয়ে। বেঁচে থাকার মধ্যে যে অনির্বচনীয় সুখ আছে তা ওই সম্বরীর কাছ থেকে শিখে নিই রাতের পর রাত। যে কয়দিন ছিলাম আমি ওখানে, প্রতিটি রাত্রেই আসতো তারা এই কুঁড়ে ঘরে। পরস্পরের গা ঘষা, দেহের আঘ্রাণ নেওয়া, সম্বরীর দেহতটে তাপ সঞ্চার করে মিলনের আকাঙ্ক্ষাকে সোচ্চার করে তোলা, তারপর অবসাদহীন পরিপূর্ণ মিলনের পালা। সম্বরীরা সাধারণত দল বেঁধে থাকে, বিতাড়িত না হলে দল ছাড়ে না। দলছুট সম্বরীর এমন মানুষের ঘরে আশ্রয় নেওয়া রীতিমতো অস্বাভাবিক। সম্বর শুধু নয়,
অন্য জাতের হরিণের মধ্যেও এমন ব্যাপার ঘটতে শোনা যায়নি, বনে অন্য কোনো পশুদের মধ্যেও না। কাজেই স্বভাবতই প্রশ্ন জাগে, দল ছেড়ে মানুষের তৈরি ঘরের প্রতি বনের হরিণীর এই পক্ষপাতের কারণ কি? এ প্রশ্নের উত্তর পেতে হলে সম্বরের দলটিকে খুঁজে বের করতে হবে, কিন্তু তা রীতিমতো অসম্ভব ব্যাপার। কারণ সম্বরের বিচরণ ক্ষেত্র বনের সবচেয়ে দুর্গম গহন অংশে উজ্জ্ব আছে। বিচরণ ক্ষেত্রের নাগাল না পেলেও হঠাৎ একদিন দেখা পেয়ে যায় ওদের। সেদিন বনের গহন থেকে বেরিয়ে এসেছিল তারা, রীতিমতো স্মরণীয় সাক্ষাৎকার। দেবস্থানটির কাছে একটি খাদ আছে। খনির অবশেষ বলে মনে হলেও মানুষের হাতের খননের কোনো চিহ্ন নেই এখানে। পশুদের পায়ে পায়েই যেন এখানকার মাটি বিশ্লিষ্ট হয়েছে। সম্বরের পাল্টি সেদিন বিকেলে হঠাৎ এখানে এসে হাজির হয়। ওর পাশাপাশি চাটতে থাকে খাদের মাটি। মাটি চাটলেও মাটি ওদের ভক্ষ নয়। ওদের লক্ষ্য হলো মাটির মধ্যে প্রচ্ছন্ন নুন। এখানে মাটির মধ্যে নুনের সমাহরণ ঘটেছে বলে ওরা মাটি চাটতে এসেছে। ওরা ছাড়া অন্যান্য প্রাণীও যে এখানকার মাটি থেকে নুন চাটতে আসে তা আমি পরে লক্ষ্য করেছি। নিরামিষ বা আমিষভোজী কোনো বন্যপ্রাণীর খাদ্যে নুন থাকে না বলে তারা লোনা মাটি বা পাথর চেটে তাদের শরীরের নুনের ন্যূনতা পূরণ করে। লোনা মাটির এই খাদ্যটিকে বলে সল্ট লিক। সল্ট লিকে সমবেত সম্বরের দলের মধ্যে দেখা পাই না আমার পরিচিত সম্বরীর। তাদের অনুপস্থিতি থেকে বুঝতে পারি যে তারা এই দলের নয়, কিংবা হয়তো বিতাড়িত হয়েছে দল থেকে। দলটির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো এই দলের নেতৃত্ব নিয়ে পুরুষ সম্বরদের মধ্যে হয়তো লড়াই হয়েছে। লড়াইয়ে পরাজিত হয়ে দল থেকে বিতাড়িত হয়েছিল আমার পরিচিত সম্বরটি। দল ছেড়ে সে চলে যেতেই হয়তো সম্বরীটিও দল ছেড়ে তার সঙ্গ নিয়েছে। দল ছুট ওই সম্বরী দলের চোখে শত্রু, অতএব দলের নজর এড়াবার জন্য পলাতক। এখন চৈত্রের শুরু, শেষ বসন্তের আমেজ জড়ানো এই ঋতু বহু পশু পাখির সহবাস ঋতু। হয়তো সম্বররাও সহবাস করে এই সময়। দলের বিচরণ ক্ষেত্র এই সম্বরী দুটির পক্ষে নিরাপদ নয় বলে হয়তো এই কুঁড়েঘরটিকে বেছে নিয়েছে ওরা সহবাসের জন্য। সহবাসের জন্য যেসব পশু পাখি সহবাস ঋতুকে মেনে চলে, ঋতুর বাইরে স্তীমিত হয়ে ওঠে তাদের যৌন কামনা। সাধারণত 2 মাসের বেশি স্থায়ী হয় না ঋতুবদ্ধ জীবদের মিলন পর্ব। এই সম্বরীর সহবাস ঋতুর আশু অবসানের আশা ছিল আমার। ভেবেছিলাম শিগগিরই শেষ হবে ওদের মিলনের পালা। এই কুঁড়েঘরটি পুরোপুরি আসবে আমার দখলে। কিন্তু দিন কয়েক বাদে বুঝলাম আমার হিসাবে ভুল হয়েছে। ঋতুবদ্ধ নয় এই সম্বরীর ভালোবাসা। সহবাস ঋতুর সীমাকে ছাড়িয়ে গিয়েছে ওদের মিলনের আকাঙ্ক্ষা। ব্যাপারটা বিস্ময়কর হলেও সত্য, এবং এই সত্যকে মেনে নিয়ে কুঁড়েঘর থেকে বেরিয়ে এসে তাঁবু খাটাই একটি ছাতিম গাছের তলায়। দেবস্থানের সামনে এই একটিমাত্র ছাতিম গাছ হয়তো মানুষেরই কীর্তি। আশেপাশে যেসব গাছপালা আছে তাদের তুলনায় এই ছাতিম গাছের ছায়া অনেক বেশি ঘনীভূত। উদুতা পাহাড়ের এই 3000 ফুট উচ্চতায় গ্রীষ্মের তাপ তেমন প্রখর না হলেও এই ছায়ার আকর্ষণ এড়াতে পারি না। পরে দেখি ছাতিম গাছের এই ছায়া বনের পশুদেরও আকর্ষণ করেছে। রোজই দুপুরে কয়েকটি 12 শিঙ্গা হরিণ এখানে এসে বিশ্রাম করে। মানুষ সম্পর্কে ওদের ভীতি নেই, কাজেই আমাকে বা আমার তাঁবু দেখে বিন্দুমাত্র ভয় পায় না ওরা। ছাতিম গাছটির চারপাশে অনেকগুলো মহুয়া গাছ রসালো ফুলের আঁচল বিছিয়ে দাঁড়িয়ে আছে। নির্জন এই পাহাড়ে মানুষের পায়ের চিহ্ন পড়ে না, কাজে অধিকাংশ ফুলই পড়ে আছে অনাদৃত অবহেলায়। বনের পশুদের ভোগে আসে কিনা বুঝতে পারি না। 12 শিঙ্গার যে দলটিকে এখানে বিশ্রাম করতে দেখি, ওই মহুয়া ফুলের প্রতি তাদের কোনো আকর্ষণ আছে বলে মনে হয় না। মাঝে মাঝে মহুয়া গাছের তলায় চড়তে চড়তে ঘাস খেলেও ভুলেও স্পর্শ করে না তারা মহুয়া ফুল। মহুয়া ফুল সম্পর্কে হরিণদের আসক্তি না থাকলেও ভালুকদের লোভ আছে। তার আকর্ষণে আসতে পারে তারা।
হয়তো রাতের আধারে গা ঢাকা দিয়ে আসে। সত্যি আসে কিনা তাঁবু থেকে বেরিয়ে যাচাই করব ভাবলাম। ফুল ঝরিয়ে মহুয়া গাছগুলো রিক্ত হয়ে পড়লেও তাদের ডালপালা সব নতুন কচি পাতায় ভরে গিয়েছে। রক্তাভ তার রং, মনে হচ্ছে যেন বনের মধ্যে আগুন লেগেছে। আমার তাঁবুর চিক দেওয়া দরজার সামনে দাঁড়িয়ে এই অগ্নিদাহকে প্রত্যক্ষ করতে গিয়ে আরও আগুনের আভাস পাই অদূরবর্তী পলাশ গাছের সমাবেশের মধ্যে। রক্তরঙের ফুলে আচ্ছন্ন নিষ্পত্র পলাশ গাছগুলি যেন বনের নিবিড় সবুজের মধ্যে অগ্নি সাক্ষ্য রাখে। এই আগুন নিষ্প্রভ হয়ে আসে বেলা পড়ে আসতে, তারপর সন্ধ্যার ছায়ার ঘেরাটোপের মধ্যে যায় নিশ্চিহ্ন হয়ে। গাছপালাগুলি শুধু নয়, গাছপালাগুলির মাঝখানকার শূন্যস্থানকেও পূর্ণ করে রাতের আধার। মাঝরাতে পূব আকাশকে উদ্ভাসিত করে ওঠে কৃষ্ণপক্ষের বাঁকা চাঁদ। সঙ্গে সঙ্গে বিশ্লিষ্ট হয়ে পড়ে এই অন্ধকারের নিরবচ্ছিন্নতা। গাছপালাগুলির মধ্যে অসংখ্য কালো বিন্দুর মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে সমস্ত মালভূমি জুড়ে। কালো বিন্দুগুলোর মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া অন্ধকার যেন দিগন্ত বিস্তৃত ধূসরপটে উৎকীর্ণ বিচিত্র একটি ছবি। বাতাস বইছে না, নিষ্পন্দক গাছের ডালপালা, আকাশ ভরা গ্রহ তারা ও চাঁদের ফালিও যেন এই নিশ্চল স্থির চিত্রের সঙ্গে সুর মেলানো। এমন সময় ঘটে একটা বিস্ময়কর ব্যাপার। ওই বিচ্ছিন্ন অন্ধকার বিন্দুগুলোর কয়েকটি যেন নড়ে ওঠে। চমকে উঠে ভালো করে তাকাই। চোখের ভুল নয়, সঞ্চরমান কালো বিন্দুগুলি এগিয়ে আসে। প্রথমে মনে হলো আমার তাঁবুই বুঝি ওদের লক্ষ্য, কিন্তু পর মুহূর্তে বুঝতে পারি আমার তাঁবু বা আমি নই, ওদের টেনে নিয়ে আসছে মহুয়া গাছগুলো। মহুয়া গাছের তলায় এসে স্থির হলো ওই সঞ্চরমান কালো বিন্দুগুলি। এবার দেখতে পাই ওদের। নিবিড় কালো রঙের কয়েকটি ছোট বড় নানা আকারের ভালুক, গোটা একটি ভালুক পরিবার বলা চলে। ঝুঁকে পড়ে তারা গাছের তলায় বিছানো মহুয়া ফুলের স্তরের ওপরে। দেখতে দেখতে বুঁদ হয়ে পড়ে তারা মহুয়া ফুলের রসে। আমাকে যেন দেখতেও পায় না। এমন সময় ঘটে একটি বিপর্যয়। বন মানুষের মতো কি যেন একটি ভালুকদের মাঝখানে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। ভালুকের চেয়েও ভয়ঙ্কর। কি ওটা? আমার দৃষ্টি বিস্ফারিত করে চেয়ে থাকি তার দিকে। ভালো করে তাকিয়ে দেখি বন মানুষ বা অন্য কোনো জন্তু নয়, মানুষ। একটা মানুষকে ভালুকদের ভয় পাওয়াটা বিস্ময়কর নয়। হয়তো ভালুকের চোখে মানুষ একটা ভয়ঙ্কর জানোয়ার। শুধু কি ভালুক, যে কোনো প্রাণীর চোখেই মানুষের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই নয়। হিংস্রতার নিরিখে মানুষের চেয়ে হিংস্র প্রাণী আর হয় না। মানুষের স্বভাব হলো অকারণ হিংস্রতা, হত্যার জন্য হত্যা, শিকারের নেশা মেটাবার জন্য শিকার অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। ভালুকের চোখে যতই ভয়ঙ্কর হোক না কেন, আমার কাছে সে আমারই স্বগোত্র মানুষ। এই নির্জন মালভূমির মধ্যে আর কোনো মানুষের অস্তিত্ব কল্পনাও করতে পারিনি। কারণ স্থানীয় মানুষদের ভয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে এখানে আসবার দুঃসাহস তার হলো কি করে, তা জানার কৌতূহল আমাকে তার দিকে টেনে নিয়ে যায়। তার সামনে এসে দাঁড়াতে মুখ তুলে তাকালো সে। অস্পষ্ট জ্যোৎস্নাতেও সুস্পষ্ট দেখতে পেলাম তাকে। দেখা মাত্র চমকে উঠলাম। এমন বিভৎসতা কল্পনার অতীত। খালি গা, পরনে খাটো ধুতি, কালো পাথর কোদা মূর্তির মতো দেহ, কিন্তু মুখখানা যেন বিকৃতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। একটা চোখ নেই, শূন্য কোটর যেন গাঢ় কালো একটি বৃত্ত। এক পাটি দাঁত নেই, নাকের জায়গায় আছে দুটি ছোট ছোট গর্ত। দুগালের মাংসপেশি উৎপাটিত, একটা কান নেই। সব মিলিয়ে এমনই ভয়াবহ বিকৃতি যে দেখা মাত্র আঁতকে উঠতে হয়। আমিও আঁতকে উঠি। মৃদু একটা আর্তনাদ বেরিয়ে আসে আমার গলা থেকে। ভয় পাবেন না। লোকটি উঠে দাঁড়িয়ে ভাঙা ভাঙা হিন্দিতে বললে, যা দেখছেন তা একটি ভালুকের কীর্তি। এখানে বসে মহুয়া ফুল কুড়োতে গিয়ে তার খপ্পরে পড়েছিলাম। এখন তার নিজের কীর্তি দেখে সে ভয় পাচ্ছে বলে
আপনি ভয় পাবেন না যেন। আমি বললাম, যে তোমাকে আহত করেছে তাকে চিনে রেখেছো তুমি? হ্যাঁ, সেই তো পালের গোদা। কিন্তু সে তো একা নয়, দলশুদ্ধ সকলেই পালিয়েছে ভয় পেয়ে। তা তো পাবেই। আমার এই মুখের চেয়ে বীভৎস কিছু কি কেউ ভাবতে পারে? আপনি নিজেই বলুন না। আমি আর কি বলবো, তোমার মুখের দিকে তাকাতেই পারছি না। কিন্তু তুমি কি করছো এখানে? এখানকার লোকেরা তো এদিকে ঘেঁষতেই চায় না। এখানকার দেবতার থানের পুরোহিত আমি। চাংভাগারের রাজা সাহেবের হুকুমে এখানকার দেবতার সেবার কাজে বহাল হয়েছি। রাজা সাহেবকে বলেছি আমার চাকরিটাকে পাকা করে দিতে, কারণ এ মুখ নিয়ে তো আমি লোকালয়ে যেতে পারিনি। যখন আবার ঠিক আগে বিয়ে করেছিলাম, আমার নতুন বিয়ে করা বউকে তার বাপের বাড়িতেই রেখেছি। আমার এ মুখ দেখে সে সইতে পারবে না বলে তার কাছে যাইনি আমি। লোকালয়ে যেতে পারো না তো তোমার চলে কি করে? মানে খাবার দাবার জোগাড় করো কি করে? রাজা সাহেবের লোকেরাই জোগাড় করে দেয়। তারা আমার চাল ডাল তেল নুন পাহাড়ের নিচে এক জায়গায় রেখে যায় সপ্তাহে একদিন। তাছাড়া রকমারি ফল ফলে এখানকার বনে, মোয়া ফুলও আছে। কাজেই কোনো কষ্ট নেই আমার। এখানে থাকতে ভয় করে না তোমার? এখানকার আদিবাসীদের কাছে এ তো একটা ভয়ানক জায়গা। মাটির নিচে দৈত্য না দানব কারা নাকি আছে। ঠাট্টা নয় বাবুজি, তারা আছেন। আমার মুখের কথা কেড়ে নিয়ে বললে লোকটা। চোখে অবশ্য দেখা যায় না, মাঝে মাঝে মাটির তলায় তোলপাড় সৃষ্টি করে তারা জানান দেন যে তারা আছেন। এখানকার দেবতার থানের পূজারী আমি। তেনারাই দেবতা। ওই পাথর টিলায় তেনাদের পুজোই করি। আমাকে কি তেনাদের ভয় পেলে চলে? তাছাড়া আমি নিজেও তো একটা ভয়ঙ্কর। যে ভয়ঙ্কর সে কাউকে ভয় পায় না। কিন্তু বাবুজি, এই ভয়ানক জায়গায় আপনি এসেছেন কেন? আপনার কি কোনো ভয় ডর নেই? থাকবে না কেন, পুরো মাত্রাতেই আছে। মৃদু হেসে বললাম আমি। কিন্তু অকারণে ভয় আমি পাই না। পাতালের দৈত্য বা অদৃশ্য দানব আমার কোনো ক্ষতি করবে বলে মনে করি না। আমাকেও ভয় পান না? এখানকার বনে যারা থাকে, মানে ভালুক বুনো মোষ বাঘ, এদেরও ভয় পান না? না, কারণ তোমার বা এখানকার জন্তু জানোয়ারদের সঙ্গে কোনো শত্রুতাই নেই আমার। তাহলে আমরা আপনার বন্ধু? আমার হাতে হাত রেখে লোকটা সচ্ছ্বাসে বলে ওঠে, বলুন, কি করতে পারি আপনার জন্য? নিশ্চয়ই নিছক বেড়াবার জন্য আসেননি আপনি এখানে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন। বলুন, কি চাই আপনার? মাটির তলার ধনদৌলত না মাটির ওপরকার জড়িবুটি? সেসব কিছু নয়। আমি জবাব দিলাম, একজন মানুষকে খুঁজছি আমি। 25-26 বছর বয়সের একজন বাঙালি বাবু। তার সঙ্গে একজন আদিবাসী মেয়েও আছে। বাবুটির নাম শুভ্রজ্যোতি, মেয়েটির নাম মানকি। ওদের কথা শুনেছি আমি বাবুজি, উত্তেজিত স্বরে বললে লোকটি। ওদের দুজনকে পুড়িয়ে মারার হুকুম হয়েছে। এ হুকুম কি তুমিও পেয়ে গিয়েছো? ভয়ে ভয়ে প্রশ্ন করলাম আমি। হ্যাঁ বাবুজি, ওরা দুজন যদি এখানে লুকিয়ে থাকে, ওদের দুজনকে খুঁজে বের করে পুড়িয়ে মারার হুকুম পেয়েছি। তাহলে তো তোমাকে ওদের কথা বলে অন্যায় করেছি আমি, আর্তস্বরে বলে উঠলাম আমি। না বাবুজি, না, কোনো অন্যায় করেননি আপনি ওদের কথা বলে। ওরা যদি সত্যি এখানে লুকিয়ে থাকে, ওদের কোনো ক্ষতি হবে না। আমার সমাজ নেই, সংসার নেই, সবাই আমায় ত্যাগ করেছে। কাজেই ওদের হুকুম আমি মানি না, মানব না। তাছাড়া ওরা দুজন কোনো অন্যায় করেছে বলে তো আমি মনে করি না। দলছুট সম্বরজোড়াকে যেমন আমার কুঁড়ে ঘরে ঠাঁই দিয়ে দলের আক্রোশ থেকে আগলে রেখেছি, তেমনি ওদেরও আগলে রাখবো এখানে। কিন্তু ওরা কি আছে এখানে? মানে এরকম একটা ভয়ানক জায়গায় আশ্রয় নেবার সাহস কি ওদের হবে? নিশ্চয়ই হবে। আদিবাসীদের হাত থেকে বাঁচতে হলে এখানেই ঠাঁই নিতে হবে ওদের। তা যদি হয়, কোনো ভয় নেই ওদের। আপনি ওদের খুঁজে বের করার চেষ্টা করুন, আমি সাহায্য করব আপনাকে। আপনার কাছাকাছিই আছি আমি। দিনের আলোয় গা ঢাকা দিয়ে থাকি, রাতে বেরোই। আপনি হাঁক দিলেই চলে আসব। তোমার ওই কুঁড়ে ঘরের মধ্যে তো তুমি নেই। না, নেই। আমি থাকলে ওই সম্বরী দুটির বড় অসুবিধে। দেখেছেন তো,
ওরা দুজনে দুজনকে ভালোবাসে। ওদের আইন কানুন ছাপিয়ে গেছে ওদের ভালোবাসা। আইন কানুন? ভালোবাসার আইন কানুন আছে নাকি? অবাক হয়ে প্রশ্ন করি আমি। নিশ্চয়ই আছে, লোকটা জবাব দিল। বনের পশুরা সব সেই আইন দিয়ে বাঁধা। সম্বর সম্বরীদের ভালোবাসার সময় হলো শীতকাল। শীতকাল শেষ হলেই শেষ হয় ওদের ভালোবাসার পালা। তারপর দুজনে দুজনের সঙ্গ আর খোঁজে না। ওদের হাবভাবে মনে হয় কেউ যেন কাউকে চেনেই না। কিন্তু এরা দুজন সে সব নিয়ম না মেনে মাসের পর মাস দুজনে দুজনকে ভালোবেসে যাচ্ছে। তার জন্যই দল ছেড়ে পালিয়েছে। আমি যদি আমার কুঁড়ে ঘরে ওদের ঠাঁই না দিতাম, ওদের দুজনকে ওরা মেরেই ফেলতো। তোমার কুঁড়ে ঘর ছেড়ে আছো কোথায় তুমি? যেখানেই থাকি না কেন, আপনি তো আর যাবেন না সেখানে। কাজেই নাই বা জানলেন কোথায় আছি। দরকার হলেই ডাক দেবেন, আপনার ডাক শুনেই চলে আসব। কিন্তু ডাক দেব কি বলে? তোমার নাম ছাড়া তো ডাকতে পারি না তোমাকে। নাম? লোকটার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নাম দিয়ে কি হবে হুজুর? আমার নাম ধরে কেউ তো ডাকে না। আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমার নামকেও ছেড়েছি আমি। নামে কিছু এসে যায় না বাবুজি। যে নামে খুশি ডাকুন আমাকে, আমি সাড়া দেব। ঠিক আছে, তোমাকে আমি পাহাড়ি বলে ডাকবো। ঠিক আছে, তাই হবে। এখন আপনি যান বাবুজি, আমাকে আমার কাজ করতে দিন। মহাফুল কুড়িয়ে পুজোয় বসবো। দিনের আলো ফুটে ওঠার আগেই আমার কাজ সারতে হবে। দিনের আলো ফুটে ওঠার আগেই উধাও হলো পাহাড়ি। সে কোথায় থাকে তা জানার জন্য উদগ্র একটা কৌতূহল অনুভব করলাম। তাঁবু থেকে বেরিয়ে চলে এলাম দেবস্থানে। বেলে পাথরের টিলার সামনে অনেকগুলো নুড়ি সাজানো আছে। সর্বত্র সিঁদুরের দাগ। সামনে পাথরের চাতালে পুজোর উপকরণ সাজানো। রাশিকৃত পলাশ, কৃষ্ণচূড়া ও কুরচি এবং অজস্র মহুয়া ফুল। ফুলের স্তূপ থেকে মহুয়া ফুল খুঁটে খুঁটে খাচ্ছিল কয়েকটি কাঠবিড়ালি। আমি কাছে গিয়ে দাঁড়াতেই পালিয়ে গেল তারা। দেবস্থান থেকে একটু দূরে শালবন। ঘন সন্নিবদ্ধ বড় বড় শালগাছের ফাঁকে ফাঁকে আছে পলাশ ও পিয়াশাল। কিছু কিছু আমলকি গাছও দেখা যাচ্ছে। ঘন শালবনের তলায় আর এক অরণ্য সৃষ্টি করেছে ঝরে পড়া শুকনো পাতার মেলা। তাদের মধ্যে সাপ বিছে লুকিয়ে থাকতে পারে বলে খুব সাবধানে পা ফেলে চলি। খানিকটা হেঁটে যাওয়ার পর একটি ফোয়ারা দেখতে পাই। বেলে পাথরের স্তর ভেদ করে উৎসারিত হচ্ছে স্বচ্ছ জলের ধারা। 1000 মিটারের বেশি এখানকার উচ্চতা। উচ্চতার দরুন সূর্যের তাপে তেমন প্রখরতা নেই। দক্ষিণ বাতাস স্নিগ্ধতার আমেজ বয়ে নিয়ে আসে। বাতাসে কাঁপে ঝরাপাতার স্তূপ। মৃদু মর্মর ধ্বনি জাগে কম্পিত পত্রপুঞ্জের বক্ষ ভেদ করে, যেন একটা উদাস করুণ গানের সুর। হঠাৎ এই ঝরাপাতার মর্মরধ্বনির সঙ্গে সুর মিলিয়ে দৌড়ে আসে অতি ক্ষুদ্র আকারের একটি হরিণ। তার গায়ের চামড়ার বাদামি রং যেন ঝরাপাতার রঙের সঙ্গে মিশে যায়। তার নড়াচড়া যেন শুকনো পাতার স্পন্দন। আমাকে দেখেও যেন দেখে না হরিণটা। আমার দিকে ভ্রুক্ষেপ না করে দাঁড়িয়ে থাকে আমার কাছাকাছি। দাঁড়িয়ে সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক তাকায়, যেন কেউ অনুসরণ করেছে তাকে। খুব কাছের থেকে হরিণটাকে খুব ভালো করে দেখার সুযোগ পাই আমি। চিংকারা, আকারে মাউস দিয়ারের চেয়ে বড় হলেও সবচেয়ে ক্ষুদ্রকায় হরিণ। আমার সামনে দাঁড়িয়ে থেকে ভালোভাবে তাকে দেখার সুযোগ দেয় আমাকে। লম্বায় প্রায় 30 ইঞ্চি, উচ্চতায় 15-16 ইঞ্চির বেশি নয়। দেহের অনুপাতে শিং দুটি বেশ বড়, প্রায় 10 থেকে 12 ইঞ্চি। চোখ দুটি নিবিড় কালো, সত্যিকারের কালো হরিণ চোখ। শুকনো জায়গায় থাকার অভ্যাস। জল বিনা একটানা বহুদিন বেঁচে থাকার ক্ষমতা আছে। মানুষকে এড়িয়ে চললেও শিকারীর খপ্পরে পড়ে যায় সহজেই। তাদের মারতে মারতে প্রায় বিরল করে এনেছে অকারণ হিংসায় উন্মত্ত শিকারীরা। এহেন বিরল প্রাণীকে এত কাছে থেকে এতক্ষণ ধরে দেখতে পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। মুগ্ধ বিস্ময়ে চেয়ে থাকি। আমি মুগ্ধ।
কিন্তু চিঙ্কারা ভীত, সন্ত্রস্ত, মুখ ঘুরিয়ে তাকাচ্ছে। বোধহয় দেখতে চাইছে তার অনুসরণকারী কত দূর এগিয়ে এসেছে। চিঙ্কারাটির দৃষ্টি অনুসরণ করে তার অনুসরণকারী জন্তুটিকে দেখতে পাই, একটি বড় আকারের নেকড়ে বাঘ। নেকড়ে বাঘটি আমাকে দেখতে না পেলেও বোধহয় চিঙ্কারাটিকে দেখতে পায়। সে ধেয়ে আসে এদিকে। চোখের নিমেষে চিঙ্কারাটি শুকনো পাতার স্তূপের মধ্যে লুকিয়ে পড়ে। শুকনো পাতার রাশির সঙ্গে মিলেমিশে এমনই একাকার হয়ে পড়ে যে তাকে দেখতে পায় না নেকড়ে বাঘটি। নেকড়েটি বিভ্রান্ত। চোখের নিমেষে চিঙ্কারাটি গেল কোথায় বোধহয় ভেবে পায় না সে। হতবুদ্ধির মতো এদিক ওদিক তাকায়। বাতাসে গন্ধ শোকে, কিন্তু শুকনো পাতার স্তূপ চিঙ্কারাটিকে যেমন আড়াল করে রাখে, তেমনি তার মন মাতানো গন্ধ চিঙ্কারাটির গায়ের গন্ধও চাপা দেয়। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর হতাশ হয়ে চলে যায় নেকড়েটি। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় চিঙ্কারাটি। তাকে আর দেখতে পাইনি। শালবনের মধ্য দিয়ে যেতে যেতে ঢুকে পড়ি ঘাসবনের মধ্যে। ঘাসবনের মধ্যে আকর্ষণীয় কিছু না থাকলেও তার মধ্যে অস্পষ্ট পথের আভাস আছে। বনের পশুদের পায়ে তৈরি এই পথ কোথায় নিয়ে যাবে আমাকে জানি না, তবু এই পথ ধরেই চলতে থাকি। মানুষের কোনো পায়ের চিহ্ন পড়েনি এখানে। এখানে যাতায়াত করতে হলে পশুদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাকে। বনের পশুদের পদাঙ্ক অনুসরণ করলেও দেখা পাই না তাদের। হয়তো আমার উপস্থিতি সম্পর্কে সচেতন হয়ে গা ঢাকা দিয়েছে তারা ঘাসবনের মধ্যে। খানিকটা এগিয়ে যাওয়ার পর আমার অনুমানের যথার্থতাকে প্রত্যক্ষ করি ঘাসবনের স্পন্দনের মধ্যে। বাতাস বইছে না, গাছের পাতায় কোনো কাঁপন নেই, কিন্তু গতির আবেগে তরঙ্গায়িত হয়ে উঠেছে আমার দুপাশের ঘাসের আবরণ। চোখে দেখতে না পেলেও বুঝতে পারি কারা যেন এগিয়ে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে। ঘাসের আবরণের আড়ালে নিজেদের যতই গোপন রাখার চেষ্টা করুক, জায়গায় জায়গায় আত্মপ্রকাশ করে তারা হঠাৎ আলোর ঝলকানির মতো। ব্ল্যাক বাঘ বা কৃষ্ণসার হরিণ, তাদের চামড়ার কালো রং যেন বনের নিবিড় ছায়ার সঙ্গে সুর মেলায়। অপরিসীম ক্ষমতা এদের দৃষ্টি এড়াবার। হঠাৎ স্তব্ধ হয় এদের গতি। পুরো দলটারই অগ্রগতি অকস্মাৎ যেন মন্ত্রবলে বন্ধ হয়ে যায়। আমিও থমকে দাঁড়াই। মনে হলো কোনো একটা বিপদ যেন অপেক্ষা করছে সামনে। কিন্তু এরা থেমে গেলেও ঘাসের কাঁপন থামে না। এদের থেমে যাওয়াকে লক্ষ্য না করেই এগিয়ে যায় একটি অসতর্ক দুঃসাহসিকতা। কৃষ্ণসারের পালের হুঁশিয়ারিকে উপেক্ষা করে সে বেরিয়ে আসে ঘাসবনের আড়াল থেকে। কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট দেখতে পাই তাকে। শুয়োর হরিণ বা হক ডিয়ার। পেছনের দিকটা অবিকল শুয়োরের মতো দেখতে। অনেকের ধারণা শুয়োর ও হরিণের সংমিশ্রণে এই শুয়োর হরিণের সৃষ্টি, কিন্তু আসলে শুয়োরের সঙ্গে কোনো সম্পর্কই নেই, চেহারার দিক থেকে যতই সাদৃশ্য থাকুক। হরিণেরই একটা জাত ছাড়া আর কিছু নয়, কিন্তু অন্যান্য হরিণের তুলনায় অনেক বেশি বোকা। আর সকলের থেমে পড়ার কোনো অর্থ ধরার চেষ্টা না করেই এগিয়ে চলেছে অনেকটা নিষ্প্রিয় ভঙ্গিতে। দলছুট একলা হরিণের বিশেষত্বই বুঝি এই নিজের প্রাণ সম্পর্কে উদাসীনতা। ঠিক এমনি সময় ঘটল দুর্ঘটনাটি। হরিণটির দিক থেকে দুর্ঘটনা অবশ্য নয়, বন্য প্রকৃতির বুকে নিত্যই ঘটছে এমনই ঘটনা। একটা পুঞ্জীভূত বিদ্যুৎ পুঞ্জ যেন লাফিয়ে পড়ে হরিণটির ওপরে। একটা মাঝারি আকারের চিতাবাঘ বনের নিবিড় ছায়ার মধ্যে হলদে রঙের আবর্ত সঞ্চার করে হরিণটিকে রক্তাক্ত করে তোলে। চোখের নিমেষে গভীর একটা ক্ষত সৃষ্টি হয় তার ঘাড়ের কাছে। অতর্কিত নিঃশব্দ আক্রমণের সঙ্গে সঙ্গে নিঃশব্দে মারা পড়ল হরিণটা। দেখতে দেখতে রক্তরঙিন হয়ে ওঠে সবুজ ঘাসে ঢাকা মাটি। সঙ্গে সঙ্গে ঘটে একটি অপ্রত্যাশিত ঘটনা। ঘাসবনের মধ্য থেকে বেরিয়ে আসে 30-40টি কৃষ্ণসার হরিণ। ঘিরে ফেলে তারা চিতাবাঘটিকে। পালাবার চেষ্টা করে চিতাবাঘটি, কিন্তু কৃষ্ণসারদের আক্রমণাত্মক ভঙ্গি তাকে ভয়ে একেবারে নিশ্চল করে দেয়। শিং উঁচিয়ে একযোগে চিতাবাঘটিকে আক্রমণ করতে উদ্যত হয় কৃষ্ণসারের দল। চিতাবাঘটির হিংস্রতার জবাব দিতে চায় হিংস্রতা দিয়ে। শূকর হরিণটির হত্যার প্রতিবাদে চিতাবাঘটিকে হত্যা করবে তারা।
কিন্তু কৃষ্ণসারের দল ঝাঁপিয়ে পড়ার আগেই গর্জে ওঠে বন্দুক। সঙ্গে সঙ্গে ওই চিতাবাঘ এবং কৃষ্ণসারের দল শুধু নয়, আমিও চমকে উঠি। এই নির্জন নিষিদ্ধ বনকে স্থানীয় আদিবাসীদের মতো শিকারীরাও এড়িয়ে চলে বলে জানতাম। কাজেই এই বন্দুকের গর্জন অভাবিত শুধু নয়, অসম্ভব বলে মনে হলো বন্দুকের গর্জন নয়, মাটির তলার কোনো বিস্ফোরণ বা পাহাড় থেকে ধস নামার শব্দ। কিন্তু পর মুহূর্তে আবার গর্জে ওঠে বন্দুক, স্পষ্ট বন্দুকেরই আওয়াজ। সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে পড়ে কৃষ্ণসারের দল এবং পালিয়ে যায় চিতাবাঘটি। হরিণের পাল এবং চিতাবাঘটির ভয় আমার মধ্যেও সংক্রামিত হয়েছিল। পালিয়ে যাওয়ার ঝোঁক আমারও চাপে, কিন্তু পর মুহূর্তে মনে হলো শিকারীটি আমারই জাত ভাই, শুভ্রজ্যোতিও হতে পারে। কাজেই দাঁড়িয়ে থেকে প্রতীক্ষা করি তার জন্য। রুদ্ধশ্বাস প্রতীক্ষায় বহুক্ষণ কেটে গেল আমার, কিন্তু এলো না কেউ। তখন বুঝতে পারি শিকারের মতলবে আক্রমণোদ্যত কৃষ্ণসারদের ছত্রভঙ্গ করার জন্যই বন্দুক ছোড়া হয়েছে। অর্থাৎ বন্দুক যে ছুঁড়েছে চিতাবাঘটিকে বাঁচাবার জন্যই ছুঁড়েছে। কিন্তু কে এই চিতাবাঘের বন্ধু? বনের মধ্যে, বিশেষ করে ঘাস বনের মধ্যে বিস্তর খোঁজাখুঁজি করেও হদিশ পাইনে তার। সে যাই হোক, বহুক্ষণ ব্যর্থ অনুসন্ধানের পর এইটুকু বুঝতে পারি যে এই নেপথ্যচারী বনের মধ্যে প্রচ্ছন্নই থাকতে চায়। দেখা সে দেবে না কিছুতেই। বনের মধ্যে যে আত্মগোপন করে আছে তার দেখা পাওয়া প্রায় অসম্ভব বললেই হয়। সে যদি দেখা না দেয়, কারুর সাধ্য নেই তাকে দেখার। বনটাকে ঘিরে ফেলে হাঁকা লাগালে অবশ্য বেরিয়ে আসতে পারে, কিন্তু তার জন্য দরকার অন্ততপক্ষে 150-200 জন মানুষ। এখানে একজন মানুষকেও আনা যাবে না। কাজেই 150-200 জনকে দিয়ে বনের মধ্যে ব্যূহ রচনার কল্পনা দিবা স্বপ্ন ছাড়া কিছু নয়। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আমার তাঁবুতে ফিরে যাবার উদ্যোগ করছি, এমন সময় ফিরে এলো চিতাবাঘটি। সে একা নয়, তার সঙ্গে এলো আরেকটি চিতাবাঘ, বোধ হয় তার সঙ্গিনী, চিতাবাঘিনী। তার পেছনে এলো 4টি বাচ্চা চিতাবাঘ, নিঃসন্দেহে তাদেরই শাবক। তারা এসে ঝাঁপিয়ে পড়ল শূকর হরিণের মৃতদেহের ওপর। পুরো একটি চিতাবাঘ পরিবারের যৌথ ভোজ দেখতে অনাবিল আনন্দ অনুভব করি। আশ্চর্য সুন্দর দৃশ্যটি সেই বনের গাছপালার সমাবেশের সঙ্গে সুর মেলায়। মনে মনে ওই চিতাবাঘ প্রেমিকের প্রতি কৃতজ্ঞতা বোধ করি আমার এই অপরূপ অভিজ্ঞতার জন্য। চিতাবাঘ শুধু নয়, বনের সব প্রাণীরই বন্ধু সে। বনের সব প্রাণীর আত্মরক্ষা ও বেঁচে থাকার অধিকারকে সে মেনে নিয়েছে। কিন্তু কে সে? আমার তাঁবুর দিকে ফিরে যেতে যেতে ভাবি, সে কি শুভ্রজ্যোতি? আড়াল থেকে নিশ্চয়ই সে লক্ষ্য করেছে আমাকে দেখেও কি দেখা দেবার আগ্রহ অনুভব করছে না সে? তাঁবুতে ফিরে এসে দেখি ক্যাম্প টেবিলের ওপরে কে যেন শালপাতায় মুড়ে ভাত ও ঝলসানো আস্ত মুরগি রেখে গিয়েছে। বোধ হয় পাহাড়ির কাজ। আমি যখন তার আস্তানা খুঁজতে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, তখনই হয়তো এসব রেখে গিয়েছে সে বলেছিল ডাকলেই চলে আসবে। তাঁবু থেকে বেরিয়ে হাঁক দিলাম, পাহাড়ি। বলুন বাবুজি। জবাবটা খুব কাছের থেকে এলেও কোথা থেকে এলো বুঝতে পারি না। কোথায় আছো পাহাড়ি? বেশি দূরে নয়, কাছেই আছি। কাছেই আছো? কিন্তু আজ সারা সকাল খোঁজাখুঁজি করেও তোমার আস্তানাটি খুঁজে পাইনি। পাবেন না বাবুজি, সে চেষ্টাও করবেন না। আমার তাঁবুর মধ্যে ভাত ও মাংস কি তুমি রেখে গিয়েছো পাহাড়ি? যেই রেখে যাক, চটপট গরম করে খেয়ে নিন। ঘণ্টাখানেক আগে বন্দুকের আওয়াজ শুনেছিলাম। তুমি আমি ছাড়া বোধহয় আর কেউ আছে এখানে, হয়তো শুভ্রজ্যোতি। না বাবুজি, পাহাড়ি বাধা দিয়ে বললে, এ আমার বন্দুকের আওয়াজ। চিতাবাঘটাকে হরিণদের আক্রমণ থেকে বাঁচাবার জন্য ফাঁকা আওয়াজ করেছিলাম। আমার আস্তানা থেকেই করেছিলাম। এখান থেকে সব দেখা যায়। তোমার আস্তানা থেকে সব দেখা যায়? আমি বিস্ময় প্রকাশ করি। কিন্তু চারদিকে ঘন বনের মধ্যে তো কয়েক হাত দূরের জিনিসও দেখতে পাইনি। আপনি না পেলেও আমি পাই, আমার সে ক্ষমতা আছে। কিন্তু কি করে তা জানতে চাইবেন না। যান, খেয়ে নিন চটপট, তারপর শুরু করুন আপনার কাজ।
মানে খুঁজতে শুরু করুন আপনার বন্ধুকে। তুমিও এসো না, দুজনে মিলে একসঙ্গে খুঁজব। না বাবুজি, না, সঙ্গী হিসেবে চাইবেন না আমাকে, এক মুহূর্তের জন্য সইতে পারবেন না আমাকে। কাল রাতের অন্ধকারে ভালো করে দেখতে পাননি, দিনের আলোয় দেখলে হয়তো অজ্ঞানী হয়ে যাবেন। মানুষ হিসেবে তোমাকে চিনে নিয়েছি, তোমার বাইরের চেহারা আমাকে বিচলিত করবে না একটুও। এসো না ভাই, পরীক্ষা করে দেখো। সে হয় না বাবুজি, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে পাহাড়ি। আপনি সইতে পারলেও বনের পশুরা পারবে না, ওদের বিশ্রামের সময় এটা। আমি আমার আস্তানা থেকে বেরিয়ে এলে ওদের বিশ্রামে বিঘ্ন ঘটবে। এরপর আর কোনো কথা হয় না আমাদের। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে আসি তাঁবু থেকে। আমার হাতে বল সাহেবের বইয়ের ফটোস্ট্যাট কপি। বল সাহেবের লেখা বিবরণের সঙ্গে মিলিয়ে একটা প্রকাণ্ড গাছকে শনাক্ত করলাম। দেবস্থানের কাছেই আছে গাছটি, এখানকার সবচেয়ে উঁচু গাছ। অসংখ্য ডালপালা ও পাতায় সমাচ্ছন্ন যেন বৃহদারণ্যক বনস্পতি। এখানকার সব গাছকে ছাপিয়ে গিয়েছে তার উচ্চতা। বল সাহেব এ গাছের বর্ণনা দিলেও নাম দেননি। আকার, আয়তন ও পাতার সমাবেশ দেখে গাছটাকে বুদ্ধ নারকেল বা সার্কুলিয়া আলাটা বলে মনে হলো। প্রকাণ্ড গাছের গুড়ি সোজা খাড়া হয়ে উঠেছে আকাশের দিকে। বল সাহেবের ভ্রমণ বৃত্তান্তে এই গাছটির একটি বিশিষ্ট স্থান আছে, কারণ এই গাছটি তার প্রাণ বাঁচিয়েছিল। এই গাছের চারপাশে ব্যাসল্ট পাথর পরীক্ষা করছিলেন তিনি। এমন সময় তার সামনে এসে দাঁড়ালো একটি কোতরা বা বার্কিং ডিয়ার। ছোট শিংওয়ালা খুদে হরিণ, উচ্চতায় প্রায় 2 ফুট। কুকুরের মতো ডাকে বলে ইংরেজিতে বার্কিং ডিয়ার বলা হয়। বল সাহেবকে দেখা মাত্র ভয়ে ডেকে উঠেছিল এই কোতরাটি। শুনে চমকে উঠেছিলেন বল সাহেব। অতটুকু দেহ থেকে অমন বিকট শব্দ বের হয় কি করে ভেবে পাননি। ভয়ে ডাকতে থাকলেও সরে যায়নি সে, এবং ছিল বল সাহেবের রাইফেলের সহজ নাগালের মধ্যে। কাজেই রাইফেল তুলে এক গুলিতেই তাকে ধরাশায়ী করেন তিনি। রাইফেলের গুলিতে কোতরাটি ধরাশায়ী হতেই চারপাশের লতাচোপের মধ্যে আলোড়ন জাগে। লতাচোপের সঙ্গে মিশেছিল বেত ও ঝাঁটি গাছ, তারাও স্পন্দিত হতে থাকে প্রবল বেগে। তারপর তাদের মধ্য থেকে বেরিয়ে আসে 10টি গাউর বা বুনো গরু। বাইসনের সমগোত্র হলেও আকারে বাইসনের চেয়ে বড়, উচ্চতায় প্রায় 7 ফুট। গায়ের চামড়ার রং ঘন কালো হলেও পা 4টি সাদা। দেখে মনে হয় যেন 4 পায়ে 4টি সাদা মোজা পরে আছে। অর্ধচন্দ্রাকৃতি শিং, মাটিতে পা ঘষতে ঘষতে শিং উঁচিয়ে এগিয়ে আসতে থাকে বল সাহেবের দিকে। ভয় পেয়ে রাইফেল তুলে গুলি করেন বল সাহেব। কাপা হাতে ছোড়া গুলি 10টি গাউরের একটিকেও স্পর্শ করে না। কিন্তু গুলির আওয়াজে উত্তেজিত হয়ে ওঠে গাউরের পাল, এবং আরও গাউর বেরিয়ে আসে বেদবন ভেদ করে। দেখতে দেখতে প্রায় 24-25টি গাউর ঘিরে ফেলে বল সাহেবকে। তিনি বুঝতে পারেন তার রাইফেল, দোনলা বন্দুক বা পিস্তল, কোনো আগ্নেয়াস্ত্রই এই 24-25টি গাউরের সম্মিলিত হিংস্রতা থেকে বাঁচাতে পারবে না তাকে। এদের আক্রমণ থেকে আত্মরক্ষার একমাত্র উপায় ওই বুদ্ধ নারকেল গাছটাতে উঠে পড়া। স্বাভাবিক অবস্থায় এই খাড়া গাছের গুড়ি বেয়ে ওঠার চেষ্টা হয়তো করতেন না বল সাহেব, চেষ্টা করলেও পারতেন না। কিন্তু এখন এই সংকট মুহূর্তে গাছটির দুরারোহতা বিবেচনা না করে উঠতে শুরু করেন তিনি। উঠতে উঠতে অনেক দূর উঠে পড়েন আতঙ্কের তাড়নায়। পরে গাউরের দল চলে যাওয়ার পর গাছটার দুরারোহতা প্রকট হয়ে ওঠে তার কাছে। নামতে গিয়ে খাড়া পাহাড়ের উৎরাই বেয়ে অবরোহণের অভিজ্ঞতা হয় তার। বুদ্ধ নারকেল গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বল সাহেবের 100 বছর আগেকার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাকে যেন চাক্ষুষ প্রত্যক্ষ করি। গাছটি এখনও আছে, বট গাছের মতো এরও সুদীর্ঘ পরমায়ু। কিন্তু এর কাছাকাছি গাউরদের আস্তানা কি আজও আছে? বুদ্ধ নারকেল গাছটাকে ছাড়িয়ে ঘন অরণ্যের নির্জনতার মধ্য দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে ঝাঁটি গাছ ও বেদবনের ঘন সমাবেশের মধ্যে যেন ডুবে যাই। পথ নেই। দুর্ভেদ্য বেদবন ঠেলে এগিয়ে যেতে থাকি। হঠাৎ একটা সুড়িপথ চোখে পড়ে।
বন্যপ্রাণীদের যাতায়াতে এ পথের সৃষ্টি। এ পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা প্রচণ্ড রকম বাধা পাই। একটা অতলস্পর্শী খাদ এই পথ ও বনের নিরবচ্ছিন্নতাকে বিশ্লিষ্ট করে নিচে নেমে গেছে। খাড়া উতরাই একটা সবুজ ঢলের মতো নেমে গিয়েছে প্রায় 1000 ফুট নিচে। নিচে উপত্যকার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে একটি পাহাড়ি নদী। বল সাহেবের ভ্রমণ বৃত্তান্তে তার উল্লেখ আছে। নদীটির নাম মঞ্জরি। অনেক নিচে তাকে ঘন সবুজ ক্যানভাসে আঁকা রূপালী রেখার মতো দেখাচ্ছিল। নদীটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কতকগুলি সচল কালো বিন্দু চোখে পড়ল। সঙ্গে দূরবীন ছিল, তার মধ্য দিয়ে তাদের স্পষ্ট চিনতে পারি। গাউর, 15-16টা গাউর নদীর ধারে চড়ে বেড়াচ্ছে। দূরবীনের মধ্য দিয়ে গাউরের দলের গতিবিধি দেখতে দেখতে স্বস্তির নিঃশ্বাস ফেলি। এতখানি খাড়াই বেয়ে ওরা নিশ্চয়ই এখানে উঠে আসতে পারবে না। বল সাহেব শুধু নয়, অরণ্যচারী বহু পর্যটক ও শিকারীর লেখায় গাউরদের হিংস্রতার পরিচয় পেয়েছি। এককভাবে মোটামুটি নিরীহ হলেও সম্মিলিতভাবে তারা বুনো মোষের মতোই হিংস্র। উতরাইয়ের ধারে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঝিমঝিম করছিল, কাজেই সরে আসি ওখান থেকে। সেই সুরিপথ ধরে ফিরে যেতে থাকি ধীরে ধীরে। যেতে যেতে হঠাৎ মনে হলো এই পথটা হয়তো গাউরদেরই পায়ে পায়ে তৈরি হয়েছে। অর্থাৎ মঞ্জরি নদীর ধার থেকে এই খাড়াই বেয়ে উঠে আসে তারা এবং এই পথ দিয়ে যাতায়াত করে। 100 বছর আগে বল সাহেব সম্ভবত এই পথ ধরেই গাউরের পালকে ঝাঁটি ও বেতগাছের ঝোপ থেকে বেরিয়ে আসতে দেখেছিলেন। হয়তো চিরকালই তাদের আনাগোনা ঘটছে এই পথ ধরে। গাউরদের আস্তানা যদি মঞ্জরি নদীর ধারে হয়, এই দুর্গম চড়াই বেয়ে কেন উঠে আসে তারা এবং কোথায় যায়, এই প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের জবাব পেতে হলে এই পথ ধরেই যেতে হবে আমাকে এগিয়ে। হয়তো এই পথের শেষেই পেয়ে যাব এই প্রশ্নের উত্তর। কাজেই চলতে থাকি এই পথের অস্পষ্ট রেখাকে অনুসরণ করে। আমার তাঁবুর কাছে বনের ঘনত্ব কমতেই পথের রেখাও অস্পষ্ট হয়ে আসে, কিন্তু তবু হারিয়ে ফেলি না তাকে। তার উপর দিয়ে যেতে যেতে পৌঁছে যাই সল্ট লেক অথবা বন্যপ্রাণীদের নুন চাটার জায়গায়। গাউরদের পায়ে পায়ে তৈরি পথ এই নোনা ঢিবিতে এসে শেষ হয়েছে। অতএব মঞ্জরি নদীর ধারের গাউরের পালের গন্তব্য যে এই ঢিবিটি, এই বিষয়ে কোনো সন্দেহ থাকে না আমার। আবাস ওদের মঞ্জরি নদীর ধারে, সেখানেই চড়ে বেড়ায়। সেখানকার ঘাস লতাপাতা ওদের খাদ্য। কিন্তু নুন চাটতে আসে এই ঢিবিতে উত্তুঙ্গ চড়াই বেয়ে। বল সাহেবের আমলে এসেছে, তারও আগে আসতো। অতএব ধরে নিতে পারি আজও আসে। চিরদিনের আসা যাওয়া তাদের এ পথ ধরে। এই পথের ধারে কোতরাটিকে বল সাহেব স্বীকার করেছিলেন বলেই বিঘ্ন ঘটেছিল। তারা আক্রমণ করেছিল তাকে। যাতায়াতে বাধা কোনো বন্যপশু সইতে পারে না, তারাও পারেনি। নইলে তাদের স্বভাব নয় অকারণ আক্রমণ। হিংস্রতার জন্য হিংস্রতা কোনো বন্যপ্রাণীর প্রকৃতিগত নয়। নুন ছাড়া কোনো প্রাণীর চলে না। খাদ্যে নুনের ন্যূনতা পূরণের জন্য কি রোজই তারা সল্টলেকে আসে? এই প্রশ্নের জবাব জানা নেই বন্যপ্রাণী বিশারদদের। তবে তারা বলেন যে মাংসাশী প্রাণীদের চেয়ে তৃণভোজী প্রাণীদেরই নুনের চাহিদা বেশি। কারণ মাংসাশী প্রাণী তার শিকার করা মাংসের মধ্যে কিছুটা নুনের স্বাদ পেয়ে যায়। তৃণভোজীর খাদ্যে নুন প্রায় নেই বললেই চলে। কাজে নুনের অন্বেষণে তার ব্যগ্রতা মাংসাশী প্রাণীকে বহুগুণ ছাপিয়ে যায়। অতএব নুন চাটার জায়গায় তৃণভোজীদেরই আনাগোনা বেশি। প্রাত্যহিক হওয়াও আশ্চর্য নয়। নোনা ঢিবিটা তখন শূন্য ছিল। দুপুর থেকে শুরু করে ঘন্টা 3-4 বনের পশুদের বিশ্রামের সময়। এই সময়ে সব রকম ক্রিয়াকলাপ বন্ধ রেখে বিশ্রাম নেয় তারা। আর কিছুক্ষণ বাদেই হয়তো সক্রিয় হয়ে উঠবে তারা। তাদের বিশ্রাম থেকে গাত্রস্থান করে শুরু করবে খাদ্যান্বেষণ। এই সল্টলেকেও আসতে পারে, কেউ না কেউ আসবেই। গাউডরাও এসে যেতে পারে। কাছের থেকে ওদের দেখতে ইচ্ছে করছে আমার। কাজে অদূরবর্তী একটি কেন্দ্র গাছের নিচে পাথরের চাতালে বসে অপেক্ষা করি। প্রায় ঘণ্টাখানেক কারুরই দেখা পাই না। নিস্তব্ধ বনভূমির নৈশব্দের বুকে
আঁচড় কাটে ঘুঘুর একঘেয়ে ডাক। ঘুঘুর ডাকের সঙ্গে সুর মেলায় নাম না জানা আরেকটি পাখির কলকাকুলি। এই নোনা ঢিপির বিশেষত্ব হলো তার নিস্তৃণ নগ্নতা। চারপাশে গাছপালা ও লতাঝোপের ঘন সমাবেশের তুলনায় এখানকার বৃক্ষশূন্য নগ্নতা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। বোধহয় লবণের আধিক্য সইতে পারেনি বলেই এখানকার মাটিতে গাছপালা কিছু গজায়নি। অদূরবর্তী বনপানের ঝোপে স্পন্দন সঞ্চারিত হতেই আমার প্রতীক্ষার অবসান ঘটে। রুদ্ধশ্বাস কয়েকটি মুহূর্ত। তারপর বনপানের ঝোপটাই যেন কয়েকটি নীলগাইয়ের আকার নিয়ে এগিয়ে আসে সল্ট লেকের দিকে। নীলগাই নামেই গাই, আসলে তা বড় আকারের হরিণ। নীলাভ তার গায়ের রং, বনের সবুজ রঙের সঙ্গে মিশে যায় বলে সহজে তাকে দেখা যায় না। সামনের ওই বনপানের ঝোপটার সঙ্গে একাকার হয়েছিল বলে তাদের বনপানের ঝোপেরই রূপান্তর বলে মনে হচ্ছে। এগিয়ে আসছে ধীরে সুস্থে শ্লথ গতিতে। তাদের চলার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ভরপেট খেয়েছে তারা এই বনপানের পাতা। বনপান নামেই পান, আসলে পানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার পাতার আকার পানের মতো বলেই তাকে বনপান বলা হয়। বনপানের পাতায় তাদের যতই আসক্তি থাক, জল পান না করেও দীর্ঘকাল থাকতে পারে নীলগাইয়েরা। একটানা বেশ কয়েকদিন ধরে নির্জলা থাকার অভ্যাস আছে তাদের। জল তেষ্টা তাদের পায় না বললেই হয়, কাজেই জলার ধারে কদাচিৎ ঘটে তাদের আনাগোনা। জলের প্রয়োজন না থাক, নুনের প্রয়োজন তাদের পুরো মাত্রায় রয়েছে। নোনা ঢিপির ওপরে প্রায় হুমড়ি খেয়ে পড়ে ওরা। সারি বেঁধে ঢিপির গা চাটতে থাকে তারা। লবণাক্ত মাটির স্বাদে বুঁদ হয়ে পড়ে। তাদের হাবভাবে মনে হয় যেন মাটির মধ্য থেকে অমৃতের আস্বাদ আহরণ করছে। সল্ট লেকের নুনের স্বাদে আত্মবিস্তৃত হয়ে পড়েছে নীলগাইয়ের দল। এমন সময় কয়েকটি দাঁতালো শুয়োরের আবির্ভাব ঘটে। কোথা থেকে এলো বুঝতে পারি না, তবে এলো মূর্তিমান বিভৎসতার মতো। মিশকালো রোমশ দেহ, মুখের দুপাশে দুটো সুচলো বাঁকা দাঁত বেরিয়ে আছে, যেন হাতির দাঁতের ছোট সংস্করণ। শুনেছিলাম বুনো শুয়োর স্বভাবে সাংঘাতিক হিংস্র হয়ে থাকে। তারা সম্মিলিতভাবে আক্রমণ করলে বাঘ পর্যন্ত ঘায়েল হয়ে পড়ে। আমার আশঙ্কা হলো বুঝি এই বুনো শুয়োরদের দেখামাত্র ছত্রভঙ্গ হয়ে পালাবে নীলগাইয়ের দল। কিন্তু সল্ট লেকের লবণাক্ত স্বাদে তারা এমনই মশগুল হয়ে পড়েছে যে বুনো শুয়োরদের উপস্থিতিকে সম্পূর্ণ উপেক্ষা করে তারা। বুনো শুয়োররাও অবশ্য ভ্রুক্ষেপ করে না তাদের দিকে। তাদের হিংস্রতা ভুলে যায় তারা সল্ট লেকের স্বাদ নিতে গিয়ে। নীলগাই ও বুনো শুয়োরের পর আসে চৌশিঙ্গা ও বারোশিঙ্গা হরিণ। তাদের পর আসে সম্বর, দল বেঁধে আসে। দিন কয়েক আগে এখানে এই দলটিকেই দেখেছিলাম। পাহাড়ির কুড়েঘরের সেই সম্বরই অবশ্য নেই এদের সঙ্গে। সল্ট লেকের লবণাক্ত মাটিকে কেন্দ্র করে রকমারি প্রাণীর সমাবেশ ঘটে, কিন্তু এই সমাবেশের মধ্যে কোনো রকম অসহিষ্ণুতা বা হিংস্রতা প্রকাশ পায় না। সল্ট লেকের নুন বন্যপ্রাণীদের মধ্যে একটি বিচিত্র সহাবস্থানকে সম্ভব করে তুলেছে। চেয়ে দেখি মুগ্ধ বিস্ময়ে। সহাবস্থানের এমন বিচিত্র দৃষ্টান্ত আগে কখনো চোখে পড়েনি। ক্রমশ সন্ধ্যা হয়ে আসে, নিবিড় ছায়া আচ্ছন্ন হয়ে আসে সমস্ত বন। গাছপালাগুলি ক্রমশ যেন অন্ধকারে একাকার হয়ে আসতে থাকে। এই অস্পষ্ট আলোয় দেখি কৃষ্ণসার এবং চিতল হরিণরাও এসেছে। তারপর কুণ্ঠিত পদক্ষেপে আসে কয়েকটি চিংকারা। অবশেষে আসে সেই সম্বরী। ওদের দেখে আমার আশঙ্কা হলো বুঝি ওই সম্বরের দল তেড়ে যাবে ওদের দিকে, কিন্তু তেমন কিছুই ঘটল না। সম্বরের দলকে সম্পূর্ণ উপেক্ষা করে তারা দুজনে নুন চাটতে থাকে। সম্বরের দলও ভ্রুক্ষেপ করে না তাদের দিকে। সকলের এই সমবেতভাবে নুনের স্বাদ নেওয়া দেখতে দেখতে আমার মনে হলো যেন এই সল্ট লেক সব বন্যপ্রাণীকে এক সূত্রে বেঁধেছে। নুন খেতে খেতে ভুলেছে তাদের বিরোধ, বিবাদ, বিসংবাদ। পাশাপাশি নিঃশব্দে নুন চাটে তারা। বন জুড়ে শান্ত স্তব্ধ পরিবেশের সঙ্গে সুর মেলায় তাদের এই অপরূপ সহাবস্থান।
হঠাৎ তাদের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। প্রত্যেকেই হঠাৎ সন্ত্রস্ত হয়ে ওঠে, প্রত্যেকেই উৎকণ্ঠ। কি যেন শোনে তারা কান পেতে এবং অপেক্ষা করে রুদ্ধশ্বাসে। তাদের চাঞ্চল্য আমাকেও স্পর্শ করে এবং তাদের সঙ্গে আমিও অপেক্ষা করি। চারপাশের ঘনিয়ে আসা অন্ধকার এবং বাতাসের মধ্যে কিসের সংকেত যেন পেয়েছে তারা। সকলেই যাকে ভয় পায় সে যেন আসছে। নুন চাটা বন্ধ হয়েছে সকলেরই। মুখ তুলে তাকায় তারা এবং বাতাসে গন্ধ শোকে। কোন দিক থেকে আসছে তা বোঝার চেষ্টা করে যেন। কে সে বুঝতে পারি না, কিন্তু সে যে আসছে এদের হাবভাব থেকে তা বুঝতে পারি। সে আসছে, কিন্তু কোনো শব্দ নেই। পায়ের শব্দ বা ঘাস ও লতাঝোপের মধ্যে নড়াচড়ার আওয়াজ কিছুই কানে আসছে না। তারপর হঠাৎ দৌড়তে শুরু করে তারা। চোখের নিমেষে অন্ধকারের মধ্যে উধাও হয়ে যায়। ফাঁকা হয়ে যায় সল্ট লেক। ওরা চলে গেছে। চারিদিকের নিস্তব্ধতার পরিমাপ করে ঝিল্লির ঝংকার। এমন সময় অন্ধকার ফুঁড়ে সল্ট লেকের অস্পষ্ট আলোর বৃত্তাভাসের মধ্যে বেরিয়ে এলো প্রায় 30টা গাউর। অন্ধকারই যেন সৃষ্টি করেছে এই বিশাল বলিষ্ঠ প্রাণীকে। বিশিষ্ট বন্যপ্রাণীবিদ হনুমন্ত রাও এদের কৃষ্ণকায় শক্তি বা ব্ল্যাক পাওয়ার বলে বর্ণনা করেছেন। সকলেই চলে গিয়ে এদের জন্য জায়গা করে দিয়েছে। অন্যান্য বন্যপ্রাণীদের চোখে তারা ভয়ঙ্কর না খাতিরের পাত্র তা ঠিক বুঝতে পারি না। ভয়ঙ্করত্বের নিরিখে বুনো মোষ বা বুনো কুকুর তাদের ছাপিয়ে যায়। কাজেই ধরে নেওয়া যায় যে নীলগাই, সম্বর প্রভৃতি তৃণভোজী প্রাণীরা তাদের বিশেষ খাতির করে থাকে, যেমন আমরা খাতির করি মাননীয় জ্ঞানী গুণীদের। গাউরদের উদ্দেশ্যে এই বিশেষ খাতিরের প্রতিক্রিয়া আমার উপরেও প্রভাব বিস্তার করে। আমি নিশ্চল হয়ে বসে থাকি কেন্দ্র গাছের তলায় পাথরের চাতালের ওপরে। গাউররা যতক্ষণ ওই নোনা ঢিপির কাছে রইল ততক্ষণ নড়তেও পারি না। রাত 9টা নাগাদ তারা চলে যাওয়ার পর আমি নেমে আসি পাথরের চাতাল থেকে। কৃষ্ণপক্ষের রাতের অন্ধকার চারপাশের সমস্ত গাছপালার শূন্যস্থানকে পূর্ণ করে বনটাকে দুর্ভেদ্য করে তুললেও অস্ফুট আলোর আভাস ফুটে ওঠে গাউরদের পায়ে পায়ে তৈরি সুরি পথের উপর দিয়ে। সেই পথ ধরে চলে আসি আমার তাঁবুর সামনে। তাঁবুর সামনে কে যেন দাঁড়িয়ে আছে। দেখা মাত্র চমকে উঠি। মানুষের মতো আকার হলেও মানুষ নয়। চোখের নিমেষে উধাও হয়ে যায় সে অন্ধকারের মধ্যে, যেন আমার অপেক্ষাতেই ছিল। আমাকে দেখা মাত্র পালিয়ে যায়। বন মানুষ। তাঁবুর কাছে গিয়ে দেখি শালপাতায় জড়ানো ঝলসানো মাংস ও ভুট্টা তাঁবুর সামনে রাখা আছে। দুপুরের মতো রাতের খাবারও বোধহয় পাঠিয়ে দিয়েছে পাহাড়ি। নিজে না এসে ওই চিপটির মারফত পাঠিয়ে দিয়েছে। তাঁবুর সামনে এসে দাঁড়াতেই অস্পষ্ট একটা স্বর শুনতে পাই, নারী কণ্ঠ। ফিসফিসিয়ে কার সঙ্গে কথা বলছে। কে ওখানে? আমি চমকে উঠে প্রশ্ন করি। আমরা হুজুর। পাহাড়ি জবাব দেয়। আমার বউ ও আমি। ও আমাকে সইতে পারবে না বলে ওর কাছে যেতে পারিনি, কিন্তু ও ঠিক চলে এসেছে। আমি ঢুকে পড়ি আমার তাঁবুর মধ্যে। কৃষ্ণপক্ষের চাঁদের ভগ্নাংশ তখন বনের মধ্যে অস্ফুট আলো ছায়ার জাল বুনছে। নারী কণ্ঠে আর্দ্র আকুতি। আর অন্ধকার নেই। ফিসফিসিয়ে বলে পাহাড়ি, আমাকে দেখো, চোখ মেলে দেখো। এই তো দেখছি। নারী কণ্ঠে অস্ফুট জবাব। কি দেখছ? একটা বীভৎস ভয়ঙ্কর মানুষ, তাই না? না, একটা সুন্দর মানুষ, দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। নারীকণ্ঠ হয়ে ওঠে কামার্ত। তার সঙ্গে সুর মিলিয়েই যেন কোত্রা ডেকে ওঠে। বেজে ওঠে লক্ষ লক্ষ ঝিঝি পোকার করতাল। বনময় বনফুলের বাসর সজ্জা পাতা হয় যেন। নারী কণ্ঠে সোচ্চার হয়ে ওঠে চরম চরিতার্থতা। বনময় ছড়িয়ে পড়ে তার রেশ। নারী কণ্ঠের সুখ শিহরণ বনের বাতাসকে শিউরে তোলে।
অবশেষে সব শান্ত হয়। সমস্ত বন নিঃশব্দ সুখ সুপ্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরদিন ভোরে পাহাড়ি আসে আমার কাছে তার বউকে নিয়ে। রীতিমতো সুন্দরী যুবতী। গড় হয়ে প্রণাম করে আমাকে। এই আমার বউ সীতা। পাহাড়ি সলজ্জ হেসে বললে, ওর বাপের বাড়ি থেকে চলে এসেছে। ভোরের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে পাহাড়ির মুখ। তার মুখের বিভৎসতা আমার চোখে পড়ছে না। ওর বউয়ের মতো আমিও সুন্দর দেখি ওকে। পাহাড়ি বললে, জানলেন জঙ্গল সাহেব, সীতাকে এই উদুতা পাটপুরিয়া পাহাড়ে পথ দেখিয়ে নিয়ে এসেছে একটা হাতি। এখানকার বনে জঙ্গলে তো হাতি নেই। কাজেই আমার ধারণা আপনি যাদের খুঁজছেন তাদেরই হাতি এটা। তুমি ঠিকই আন্দাজ করেছ। আমি বলি, ওরা দুজন হাতির পিঠে চেপেই পালিয়ে বেড়াচ্ছে। হাতির দেখা যখন মিলেছে তখন ওদের দেখাও পাওয়া যাবে। এখন থেকে হাতির সন্ধানও নেব। কি দরকার ওদের দেখা পাওয়ার? এখানে কোথাও লুকিয়ে আছে তো থাক না লুকিয়ে। এখানকার জন্তু জানোয়ারদের পাশাপাশি সুখে স্বচ্ছন্দে ঘর করছে তো করুক। ওদের খুঁজে বের করার চেষ্টা আর করবেন না জঙ্গল সাহেব। ওদের খুঁজে বের করার চেষ্টা না করলে ওদের উদ্ধার করার কি হবে? ওদের উদ্ধার করার দরকার কি? আদিবাসীরা এখানে ওদের খুঁজতে আসবে না। কাজেই এখানেই ওরা নিরাপদ। ওদের উদ্ধার করার চেষ্টা করা মানে ওদের বিপদে ফেলা। পাহাড়ি ঠিকই বলেছে। কাজেই চুপ করে থাকি আমি। হঠাৎ যশপুর নগরের পূর্ণেন্দুর কথা মনে হলো। শুভ্রজ্যোতি ও মানকিকে উদ্ধার করার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ওদের উদ্ধার করার আগে আদিবাসীদের অজ্ঞতা দূর করার চেষ্টা করুন। ওদের বুঝিয়ে দিন যে ডাইনি বলে কিছু নেই। মানকি ডাইনি নয়। তাছাড়া বুঝিয়ে দিন যে মানকিকে ভালোবেসে শুভ্রজ্যোতি কোনো অপরাধ করেনি। তারপর ওদের উদ্ধার করতে আর একটুও অসুবিধে হবে না।